থমথমে কুয়েট, নতুন ভিসি ও প্রভিসি নিয়োগের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা। হামলার ঘটনা ঢাকা থেকে তদারক করেছেন হাসনাত, অভিযোগ ছাত্রদলের। কুয়েটের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস উপদেষ্টা আসিফের। বিশ্ববিদ্যালয় পেশিশক্তি নির্ভর রাজনীতির অবসান ঘটাতে চান তথ্য উপদেষ্টা নাহিদ। নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চান কতিপয় উপদেষ্টা, অভিযোগ মির্জা ফখরুলের। কুয়েটে হামলায় বৈষম্য বিরোধী নামধারী গুপ্ত সংগঠনকে দোষারোপ ছাত্রদল সভাপতির। নাইকো মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া সহ ৮ জন। রাজনৈতিক হয়রানি করতে এই মামলা, আদালতের পর্যবেক্ষণ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ও প্রভিসিকে বর্জনের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রভিসি নিয়োগে সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা। এর আগে সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। নতুন ভিসি প্রভিসি নিয়োগের মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে 2 দিন ধরে চলা অচলাবস্থা নিরসনে বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, 1 সপ্তাহের জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত ও বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলনকারীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রভিসিকে আর অভিভাবক হিসেবে গ্রহণ করবে না বলে জানিয়ে দেয়। তবে 2 দিন ধরে ভিসিকে অবরুদ্ধ করে রাখা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সরে গেছে আন্দোলনকারীরা। কুয়েট ক্যাম্পাসে সংঘাতের জন্য আন্দোলনকারীরা ছাত্রদলকে দায়ী করেছে। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এটা। আমরা শুধু কিছু না, নিরাপত্তাটুকু চেয়েছিলাম, নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। আমরা আশা করেছিলাম বিবৃতিতে স্পষ্ট উল্লেখ থাকবে স্থানীয় ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা আমাদের উপর হামলা করেছে, কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি যে আমাদের শিক্ষকরা তাদের নাম ছাত্রদল এবং বিএনপির নাম কোনোভাবে উল্লেখ করে নাই, এবং শিক্ষকরা নিজে থেকে উল্লেখ করেছে যে সাধারণ শিক্ষার্থীরা নাকি উস্কানি দিয়েছে। বহিরাগত ছাত্রদল, বিএনপি এরকম যারা সহ, তাছাড়া সহ যে আমাদের শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তার ভিতরে যারা এর ভিতরে জড়িত থাকবে এই হামলায়, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে ছাত্রদল সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করেছে। গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে রাহুল জাবেদ 2021-22 সেশন, ইফাজ ও ইউসুফ নামক 3 জন ছাত্রদল সমর্থকের উপর অতর্কিত হামলার মধ্য দিয়েই শুরু হয়। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকেও হেনস্থা করা হয়। শিক্ষক সমিতি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। আমরা দরকার হলে তোমাদের সাথে গিয়ে পিঠ পেতে দিয়ে বসে থাকবো, তোমাদের সাথে বুক পিঠ পেতে দিয়ে বসে থাকবো, কিন্তু প্রশাসনের সাথে প্রশাসনিক দায়িত্ব নিয়ে, রাষ্ট্রের সহযোগিতা ছাড়া প্রশাসনিক দায়িত্ব নিয়ে আমরা এখানে দায়িত্ব পালন করতে পারবো না। এই ব্যর্থতা আমরা আগেই স্বীকার করে নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করার কথা জানালেন ভিসি। আর রাজনীতি বন্ধ তো এতে কোনো ছাড় নেই, এটা যে যত কথাই বলুক এটাতে কেউ ছাড় পাবে না। ঘটনার জন্য যারা দায়ী মেইনলি এদেরকে পানিশমেন্ট দেওয়াটা হচ্ছে এখন আমার প্রাইমারি কাজ। একেবারে এটা সবার আগে এটাই করবে, এই জন্য 3টা ওয়ার্কিং ডে দিয়েছি যে তাড়াতাড়ি করে যেন রিপোর্টটা দিয়ে দেয়। ভিসি জানান শান্তি ফেরাতে তৎপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসন। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। দর্শক, এই মুহূর্তে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আতিয়ার পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আতিয়ার, বুয়েটের এখনকার অবস্থা জানাবেন আমাদের। গত 2 দিন ধরে বিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ বন্দী দশা অবস্থার মধ্যে ছিলেন, অবরুদ্ধ অবস্থায় ছিলেন। সেখান থেকে তিনি মুক্তি পেয়েছেন। কিছুক্ষণ আগে তিনি তার বাংলোতে ফিরে গিয়েছেন। তার সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন তিনি এই মুহূর্তে নিরাপদে রয়েছেন। তিনি আরো জানিয়েছেন
আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ কারণে এই 28 ফেব্রুয়ারির পর যে রমজানের যে দীর্ঘ ছুটি, সেই কারণে ঈদের পর ছাড়া এই শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন নতুন ভিসি এবং প্রভিসি নিয়োগের মাধ্যমে আগামীকাল থেকে তারা ক্লাসে ফিরতে চান। এই মুহূর্তে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খল কোনো পরিস্থিতি বা অস্থিরতা নেই। তবে আগামীকাল যেহেতু তারা নতুন করে ভিসি এবং প্রভিসি নিয়োগের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন, সেটি যদি তারা আদায় করতে না পারেন সেক্ষেত্রে নতুন করে আন্দোলন দানা বাঁধতে পারে, এমনটি কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। আর এই মুহূর্তে ক্যাম্পাসের কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর সদস্যকে দেখা যাচ্ছে না। সার্বিকভাবে এই মুহূর্তে ক্যাম্পাস শান্ত রয়েছে। খুলনার কুয়েট থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন, কুয়েটের ঘটনা ঢাকা থেকে সরাসরি তদারকি করেছেন হাসনাত আব্দুল্লাহ। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শিবির ও ছাত্রলীগ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা বন্ধে সচেষ্ট থাকবে ছাত্রদল। দেশের বিভিন্ন ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র ও ছাত্র শিবির রাজনীতি করতে পারলে ছাত্রদল কেন পারবে না, এমন প্রশ্ন রাখেন ছাত্রদলের সভাপতি। বলেন, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ ঘটনায় জড়িত। আগামীতে কোন ক্যাম্পাসে ছাত্রদলের উপর হামলা হলে এর দায় বৈষম্য বিরোধীদের নিতে হবে। যে কুয়েটে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 জানুয়ারি একটা কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে তারা যদি ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারে এবং শিবিরের কমিটি রয়েছে, আমরা যত অবগত রয়েছি, এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা গুরুতর অপরাধ করেছে। তাহলে কেন তাদের উপর এভাবে আমরা যে ভিডিও ফুটেজগুলো পাচ্ছি এখন, এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি, এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে কোনো কারণ নেই। তো তারা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু রাখতে পারে, সেখানে ছাত্র দল ছাত্র রাজনীতি কেন করতে পারবে না? এটি হলো আমাদের প্রশ্ন। গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটি যে শর্ট সার্কিট হয়েছে, সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব, এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক, এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কুয়েটে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি একথা জানান। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। ট্রুথ কমিশন করে পরবর্তী বাংলাদেশের রাজনীতি হবে। বলেন, আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, আগে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে দলটিকে। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অনুরোধ জানান ক্রীড়া উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না, এবং সামনের সময়েও এ ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধিদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা উচিত। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, কোনো রাজনৈতিক দল যদি চাপাতি নিয়ে আসে
তাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে। বিএম মিলনায়তনে জাতীয় সুফি কনফারেন্সে তিনি একথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশে কোনো ধর্মের বিরুদ্ধে রাজনীতির বিভাজন চলবে না। অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত ১.৫ দশক ধরে নবীজির উম্মতের প্রতি আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছিল তার বিরুদ্ধে সুফিদের লড়াই ছিল প্রশংসনীয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে সুফিদের ইনসাফের পক্ষে থেকে লড়াকু অবস্থান নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। মাজার ও খানকা ভাঙ্গার বিরুদ্ধে তার অবস্থান জানিয়ে মাহফুজ বলেন, আগামীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সুফিরা জঙ্গল সাফ করে মসজিদ তৈরি করেছেন, একই সাথে লড়াই করেছেন বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে। আহলে সুন্নাত ওয়াল জামাত নামধারীরা ফ্যাসিবাদের সহায়ক শক্তি ছিলেন উল্লেখ করে তিনি বলেন, তাদের ছাড়া সবার নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করবে। রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে নাই। বাংলাদেশের কোনো পক্ষ গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনায় ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। তো যে কথাটাই আমি বলতে চাই, যেটা বলেছি আগেও, যে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে যে লড়াইটা আমাদের তরুণরা শুরু করেছেন এবং বাংলাদেশের আপামর নাগরিকদের অংশ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং তরুণ যে প্রজন্ম, ওনারা সেখানে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকাকে অব্যাহত রাখতে হবে। ফ্যাসিস্টরা ক্ষমা চাইলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে, স্থানীয় সরকার উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়। এটা হলে জনগণ তা মানবে না। সরকারের থেকে কতিপয় উপদেষ্টা দল গোছাতে নানা কৌশল নিচ্ছে, তা মেনে নেওয়া হবে না। একই অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, কুয়েটে বৈষম্য বিরোধী নামধারী গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ, ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শিক্ষার্থীদের হাতে ছাত্রদলের ফরম তুলে দেন বিএনপির মহাসচিব। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, কুয়েটে বৈষম্য বিরোধী নামধারী গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের উপর হামলা চালিয়েছে। কুয়েটে বৈষম্য বিরোধী নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তখন নিরীহভাবে ছাত্রদলের কতিপয় ভাইরা আমাদের হেঁটে যাচ্ছিল, তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরোধী নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে আমাদের ছাত্রদলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি, যে বা যারা জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সকলে ধৈর্য ধারণ করবেন, সহনশীল থাকবেন, কারো প্রয়োজনে পা দিবেন না এবং সকলে ঐক্যবদ্ধ থাকবেন, যাতে ফ্যাসিস্ট হাসিনার কোনো বাহিনী, কোনো গুপ্ত বাহিনী, কোনো বৈষম্য বাহিনী নামধারী কোনো বাহিনী কিংবা সাধারণ ছাত্রছাত্রীদের নাম ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেল করে আমাদের কর্মকাণ্ড যাতে ব্যাহত করতে না পারে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, কেউ নতুন দল করলে স্বাগত জানাবে বিএনপি, তবে সরকারের থেকে দল করলে মেনে নেওয়া হবে না। স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? যে কৌশল নিলে আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। খুব পরিষ্কার করে বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না।
প্রধান উপদেষ্টাকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। বিএনপির মহাসচিব বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিস্টরা যায়নি, ১৬ বছর আন্দোলন করতে হয়েছে। জুলাই আন্দোলনে ২০০০ শহীদদের মধ্যে ছাত্রদলের ৮০০ শহীদ হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া, জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও একই সময়ে ৭ম জাতীয় কমডেকা ২০২৫ উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। কমডেকা উপদেষ্টা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক ও কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৭ বছর পর নাইকো মামলায় বেগম খালেদা জিয়া ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন সহ ৮ আসামিকে খালাস দিয়েছে আদালত। বুধবার ঢাকা বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এই আদেশ দেন। এর আগে ক্ষমতায় এসে ২০১০ সালে হাইকোর্ট থেকে শেখ হাসিনার নামে নাইকো দুর্নীতির অন্য মামলাটি বাতিল করে আওয়ামী লীগ সরকার। রেজাউল হোসেন নিজামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০০৮ সালে চার্জশিট প্রদান ও ২০২৩ সালে খালেদা জিয়া সহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার প্রক্রিয়া শুরু করে আদালত। মৃত্যুবরণ করায় ৩ আসামিকে মামলা থেকে বাদ দেয়া হয়। অভিযোগ গঠনের পর ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ ও দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বেগম খালেদা জিয়া সহ সব আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাসের রায় দেয় আদালত। নাইকো চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে, আর ম্যাডাম খালেদা সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধই এখানে ছিল না। সুতরাং আমাদের প্রতিক্রিয়া হলো এই যে একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল, আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার জবনিকাপাত হলো। বেগম খালেদা জিয়ার আইনজীবীদের দাবি, নাইকো দুর্নীতি শেখ হাসিনার সময় হলেও তাতে ফাঁসানো হয়েছে খালেদা জিয়াকে। ক্ষমতায় এসে নিজের মামলা কৌশলে হাইকোর্ট থেকে বাতিল করিয়েছেন শেখ হাসিনা। আদালত আজকে যে পর্যবেক্ষণ দিয়েছে, তিনি বলছেন পরিষ্কার করে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। যে দুর্নীতি যেটা হয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার মামলাটি কোয়াশ করে তিনি অব্যাহতি নিয়ে গেছেন। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে অভিযোগ সেটা থেকে যদি তিনি অব্যাহতি পেয়ে যান, তাহলে পরবর্তীতে আর কোনো অভিযোগ অন্য কারো বিরুদ্ধে চলমান হওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা পলিটিক্যাল স্কিম ছিল, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা চলমান ছিল। অন দ্য আদার হ্যান্ড শেখ হাসিনার মামলাটা স্টে করা ছিল, যেটা আমরা মনে করি ইট ওয়াজ এ ম্যালিশিয়াস প্রসিকিউশন। নাইকো দুর্নীতি মামলায় হয়রানি ও সম্মানহানির ঘটনায় ক্ষতিপূরণ এবং এর সাথে জড়িত দুদক কর্মকর্তাদের বিচার চেয়ে আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী। ক্ষতিপূরণ দেওয়ার আইন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আমরা
দাবি জানাতে চাই। উত্তরায় পথচারী দম্পতির ওপর হামলা চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পুরো চক্রকে শনাক্ত ও 5 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রনক জাহান জানান, মোটরসাইকেলে থাকা 3 জন মেহবুল হাসানের সাথে তর্ক শুরু করে এবং এক পর্যায়ে তাকে মারপিট শুরু করে। সে সময় ভিকটিম দাম্পতি আশেপাশের লোকজনের সহযোগিতায় আক্রমণকারী একজনকে ধরে ফেলে এবং মোটরসাইকেল আটক করে। এ সময় ফোন করে সে তার আরও কয়েকজন সহযোগীকে ডেকে নিয়ে আসে। তারা দেশীয় অস্ত্র, রামদা সহ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনসাধারণের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করে রামদা দিয়ে মেহবুবুল হাসানকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় নাসরিন আক্তার ইপ্তি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকেও রামদা দিয়ে আঘাত করে। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার ও 2টি রামদা উদ্ধার করে পুলিশ। আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আব্দুল্লাপুর থেকে গ্রেফতার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেছেন, এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তদন্ত শুরু হয়েছে। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিমান মালিক ও তাদের প্রতিনিধিদের সাথে বৈঠককালে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র সচিব আরও বলেন, আকাশপথে যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণে এয়ার টিকেটের উচ্চ মূল্য রোধে এবং যৌক্তিক মূল্য নির্ধারণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে গত 6 ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় গৃহীত সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তারই নির্দেশ অনুসারে তদন্ত কমিটি এয়ারলাইন্স মালিক ও তাদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন বলেও জানান স্বরাষ্ট্র সচিব। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন জানিয়েছেন, কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে না দিলে সরকারি টেন্ডারে অংশ নিতে পারবে না। সচিবালয়ে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এর মুনাফা থেকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে 1,06,00,000 টাকা চেক তুলে দেন তথ্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় সাখাওয়াত হোসেন আরও বলেন, বর্তমানে 500টি কোম্পানি আইন মেনে এই মুনাফা দিলেও বেশিরভাগ প্রতিষ্ঠান তা দিচ্ছে না। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বর্তমানে 1100 কোটি টাকা জমা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অতীতে এই ফাউন্ডেশনের অর্থ সঠিকভাবে ব্যবহার হয়নি। সারা দেশে শ্রমিকদের কল্যাণে এই অর্থ ব্যয় করতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর কথাও জানান তিনি। এরা হাজার কোটি টাকার কাজ করেছে এবং করে যাচ্ছে। তারা কেন নাই, তারা কেন তাদের প্রফিট থেকে কন্ট্রিবিউট করে না, এটা আমার কাছে একটু প্রথমে একটা খটকা লাগলো। তারপরে আমরা ডিসিশন নিলাম যে এদেরকেও এর আওতায় আনতে হবে, কারণ তাদের শ্রমিকদের ক্ষতি হয় বেশি। কনস্ট্রাকশন কোম্পানি তো মারা যায়, বিকলাঙ্গ হয়। আমার তরফ থেকে শিপ বিল্ডিংয়ে যারা কাজ করছে বা আমাদের সাথে যারা কাজ করছে তারা যদি না হয় তাহলে আমাদের তরফ থেকে আমরা তাকে ফার্দার টেন্ডারে পার্টিসিপেট করতে দেবো না। যাতে সব অন্যান্য কোম্পানিগুলোও আমরা সবার থেকেই এটা যাতে প্রত্যাশা করি এবং এটা যাতে আদায় করতে পারি। তো আমাদের সাবমেরিন কেবলসের পক্ষ থেকে যে আমরা এছাড়াও কিছু উদ্যোগ নিয়েছি, ইন্টারনেটের দাম কমানো সহ ওখানে কিছু কাজ চলতেছে। তো সেইটারই একটা আর যে মুনাফার অংশটা সেটা আমরা আজকে হস্তান্তর করতে যাচ্ছি এবং এটা হস্তান্তর করতে পেরে আমরাও নিজেরাও কৃতার্থ। ইতালি গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিন ঝুলে থাকা ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মারিয়া ত্রিপদী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বিষয়টি নিশ্চিত করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রতি ইতালির সরকারের দৃঢ় সমর্থন ব্যক্ত করে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন তিনি। দুদেশের ব্যবসা বাণিজ্যে সন্তোষ প্রকাশ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন মারিয়া। বাংলাদেশের সবুজায়ন খাতে ইতালির আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ নীতিমালা সহজতর করতে কাজ করছে বলে জানান তিনি।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে বিএনপি জনসভা হয়েছে দেশের নানা জায়গায়। দুপুরে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহজাদা মিয়া। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন সহ অনেকে। বক্তারা পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত দৃঢ়ভাবে মোকাবেলার কথা বলেন। এদিকে একই ইস্যুতে দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। পরে দলের স্থানীয় নেতারা নগরীর বিভিন্ন এলাকায় সমাবেশ সফলে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এছাড়া বিএনপি সমাবেশকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ের সভায় দলে অনুপ্রবেশ ঠেকাতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোল্ড স্টোরেজে ভাড়া বাড়ানোর প্রতিবাদে রাজশাহীতে আবারও সড়কে আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা। দুপুরে পবা উপজেলার বায়া এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা। আন্দোলনরত কৃষকরা জানান, আগে প্রতি বস্তা আলু রাখতে 255 টাকা ভাড়া লাগত, তা বাড়িয়ে 560 টাকা করা হয়েছে। দফায় দফায় আবেদন জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে আবারও আন্দোলনে নেমেছেন তারা। কৃষকরা বলেন, আলু সংরক্ষণ ভাড়া কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। পাশাপাশি মহাসড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের হুমকি দেন কৃষকরা। তারা রাজশাহী নওগাঁ সড়কে আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ করেন। এদিকে বিএনপি ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন কৃষকদের পাশে দাঁড়ানো এবং সমস্যার সমাধানে উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে 4 দফা দাবিতে সড়কে আলু ফেলে রংপুরেও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন আলু চাষিরা। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে আলু চাষী সংগ্রাম কমিটি। এই সময় কৃষকরা সরকারি উদ্যোগে আলু বিদেশে রপ্তানি সহ অবিলম্বে কোল্ড স্টোরেজে ভাড়া কমানোর দাবি জানান। শিক্ষক সংকট নিরসনের দাবিতে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি তৃতীয় দিন চলছে। কলেজের একাডেমিক ভবন সহ ক্যাম্পাসে বিরাজ করছে শুনশান নীরবতা। সকাল 11টায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে মানববন্ধন করে। পরে হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ করে। এদিকে 3 দিন ধরে কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের দেয়া তালা এখনও ঝুলছে। শিক্ষার্থীরা জানায়, কলেজে চলমান শিক্ষক সংকট নিরসনের দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এদিকে কলেজ প্রশাসন বলছে, বিষয়টি তারা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন। তারা উদ্যোগ না নিলে মেডিকেল কলেজের শূন্য পদে শিক্ষক পদায়ন সম্ভব নয়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, শেরে বাংলা মেডিকেল কলেজে 334টি শিক্ষকের মঞ্জুরিকৃত পদ রয়েছে, যার মধ্যে বর্তমানে শিক্ষক আছে 161টি পদে। 173টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে শিক্ষার্থীরা। মেডিকেল নলেজটা তো আসলে অনেক বেশি কঠিন। যদি টিচাররা আমাদেরকে প্রপারলি টিচার না থাকে, তাহলে আমরা ক্লাস কিভাবে করব? এই শিক্ষক সংকটের বিষয়টা তারা সমাধান করবে, কিন্তু তারা এখনো পর্যন্ত যোগাযোগ করা তো দূরের কথা, আশ্বাস পর্যন্ত দেয় না। আমাদের দেখা যায় যে প্রত্যেকটা ডেপথে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, আমাদের থার্ড ফেজে কমমেড, প্রত্যেকটা টিচার একবারে সংকট। কমমেডে কোনো টিচারই নাই। আপনারা জানেন কার্ডিওলজির মধ্যে একটা সাবজেক্ট, হার্ট না হলে তো মানুষ চলবে, কার্ডিওলজিতে কোনো শিক্ষকই নেই। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। থমথমে কুয়েট, নতুন ভিসি ও প্রভিসি নিয়োগের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই শিক্ষার্থীরা। হামলার ঘটনা ঢাকা থেকে তদারক করেছেন হাসনাত, অভিযোগ ছাত্রদলের। কুয়েটের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস উপদেষ্টা আসিফের। বিশ্ববিদ্যালয়ে পেশি শক্তি নির্ভর রাজনীতির অবসান ঘটাতে চান তথ্য উপদেষ্টা নাহিদ। নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চান কতিপয় উপদেষ্টা, অভিযোগ মির্জা ফখরুলের। কুয়েটে হামলায় বৈষম্য বিরোধী নামধারী গুপ্ত সংগঠনকে দোষারোপ ছাত্রদল সভাপতির। নাইকো মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া সহ 8 জন। রাজনৈতিক হয়রানি করতেই মামলা, আদালতের পর্যবেক্ষণ।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।